হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম পাড়া। তো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো মূলত এই ভিডিওটা বানানোর আমার মূল উদ্দেশ্য যে তোমরা জানো যে আগামী 18 তারিখ মিসলেনিয়াস মেন্স 2023 হওয়ার কথা ছিল, কিন্তু 28 তারিখ পিএসসি অভিযানের পর যা জানা গিয়েছে যে কবে আবার মিসলেনিয়াস মেন্স হবে। তো দেখতেই পাচ্ছ, অক্টোবর নভেম্বর নাগাদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমাদের অ্যাসপিরেন্টদের কি করা উচিত, তো এটি আমি আমার পুরো সম্পূর্ণ ব্যক্তিগত মতামত জানাবো। তোমাদের হয়তো কারোর খারাপ লাগতেই পারে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলেও কমেন্ট করে জানাবে। আমার যা মনে হয়েছে তো আমি এই ভিডিওটির মাধ্যমে তাই বলবো। তো তোমরা দেখে নাও কি কি থাকবে ভিডিওটার মধ্যে। তো মূলত কাদের জন্য এই ভিডিওটা, তো সেটাই নিয়ে আমি একটু বলবো। তারপরে কাট অফ কত যাবে, ক্লার্কশিপ মিসলেনিয়াসের কাট অফ আমার যা মনে হয়েছে তো সেই হিসেব নিয়ে, এবং যে গতবারে যে ডব্লিউবিসিএস হয়েছে তার সাপেক্ষে বিচার করলে কেমন যাবে সেই নিয়ে আমি একটু বলবো। তারপরে রয়েছে যে পরীক্ষা কবে হবে, সব থেকে বড় প্রশ্ন যে পরীক্ষা কবে হবে, তো এটি নিয়ে একটা ধারণা রয়েছে, তো সেটি আমি বলবো। তারপরে যে এই যে পরীক্ষা পিছিয়ে যাওয়ার জন্য এখন বর্তমানে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত, তো আমি মূলত কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। যে কেউ যারা স্টেট এক্সাম দিচ্ছে, যারা সেন্ট্রাল এক্সাম দিচ্ছে, তো সেটি রয়েছে। এবং তারপরে রয়েছে যে কেউ যদি একটি পরীক্ষা অ্যাপিয়ার হয়, অর্থাৎ কেউ যদি শুধু মিসলেনিয়াসে হয় কিংবা কেউ যদি শুধু ক্লার্কশিপের জন্য অ্যাপিয়ার হয়েছে, তো তাদের কি করা উচিত সেটা নিয়ে রয়েছে। এবং কেউ যদি ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ কেউ হয়তো 3-4 মাস হলো যারা প্রিপারেশন শুরু করেছে, যারা 2024কে টার্গেট করে এগাচ্ছ। তোমরা জানো যে 2024-এর ক্লার্কশিপ মিসলেনিয়াস ডব্লিউসি সব কিছুরই একটা টেন্টেটিভ তোমার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, তো তার সাপেক্ষে কি করা উচিত, ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কি করা উচিত। এবং তোমরা একটা শেষে রয়েছে যে কমেন্ট করে তোমরা যদি জানাও যে এই ডেসক্রিপটিভের যে টপিক রয়েছে, অর্থাৎ মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের যে ইম্পর্টেন্ট যে ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং জিএসের যে টপিক তোমাদের যদি মনে হয়, তো তোমরা কমেন্ট করে জানালে আমি কিছু টপিক দেবো। তো সেটা নিয়েও রয়েছে একদম শেষে, ঠিক আছে। তো চলো একে একে শুরু করা যাক। দেখো, যদি আমরা প্রথমে যাই যে এই ভিডিওটা কাদের জন্য, মূলত কারা এই ভিডিওটার থেকে বেনিফিট পাবে। তো যারা ব্যাংক এক্সাম দিচ্ছ, তো যদি তোমরা শুধুমাত্র ব্যাংক এক্সাম দিয়ে থাকো তো তোমাদের জন্য ভিডিওটা নয়, তোমরা চাইলে স্কিপ করতে পারো। যদি তোমরা এই ব্যাংকের পাশাপাশি যদি তোমরা এমটিএস দাও, সিপিও দাও, সিএইচএসএল, সিজিএল এই ধরনের পরীক্ষা দাও, বা ক্লার্কশিপ 23, মিসলেনিয়াস 23 হয়তো তোমরা দিয়ে রেখেছো, তোমাদের মানে মোটামুটি ভালোই নাম্বার, আমি নাম্বারের রেঞ্জটা বলবো একটু পরে, তো তাদের জন্য অবশ্যই এটা খুবই বেনিফিশিয়াল হবে। এবং যদি তোমরা 2024কে টার্গেট করে পড়াশুনো করো, তো তোমাদের জন্য অবশ্যই এই ভিডিওটা কাজে লাগবে। এছাড়া যদি তোমরা এনটিপিসি বা গ্রুপ ডি দাও, তো তাদের জন্যও তো অবশ্যই বেনিফিশিয়াল। তো চলো শুরু করা যাক। দেখো, যদি বলি কাট অফ কত যাবে, তো এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছে। তো আমার ব্যক্তিগত মনে হয় যে যদি আমরা ডব্লিউবিসিএসের কাট অফ দেখি, অর্থাৎ এর আগে যে ডব্লিউবিসিএস 2023 হয়েছে বা 21-22, এই যদি রিসেন্ট ট্রেন্ড আমরা দেখি, যে 2021 সালে 130 কাট অফ গিয়েছিল এবং এটি সবথেকে বেশি কাট অফ। এর আগে 127, 125 এরকম কাট অফ গিয়েছে। তো যদি আমরা বেশি দেখি, তো 2021 সালে গিয়েছে। তো 130 যাওয়ার মূল কারণ যে ওভারে কোশ্চেন একটু তুলনামূলকভাবে ইজি হয়েছিল। তো সেই হিসেবে দেখলে পাশ করিয়েছিল 3833। তো আমরা জানি যে মোটামুটি 10 গুণ ক্যান্ডিডেটকে পাশ করায়, তো সেই হিসেবে 10 গুণের হিসাবে 3833 জনকে পাশ করিয়েছে, যার ফলে কাট অফ গিয়েছে 130। এবং তারপরে 2023 অর্থাৎ গতবারে গিয়েছে 4960 জনকে পাশ করানোর পর 105, কারণ কোশ্চেন কঠিন হয়েছে, যার তোমরা অনেকেই হয়তো মেন্স দিয়েছো। তো কোশ্চেন যেহেতু কঠিন হওয়ার জন্য কিন্তু কাট অফ কমে গিয়েছে। এবং সেক্ষেত্রেও দেখা গিয়েছে, অর্থাৎ বেশি যদি আমি দেখি 130 হাইয়েস্ট, এবং লোয়েস্ট যদি আমরা এটা ধরি 105। তো মোটামুটি দেখো 10 গুণ ক্যান্ডিডেট পাস করানোর পরেও ক্যান্ডিডেট যাচ্ছে 4000-এর মতো, 4000 যদি আমরা ধরি আশেপাশে। তো 4000 ক্যান্ডিডেট পাস করাতে মোটামুটি 130 যদি আমি ধরি, তো এক্ষেত্রে যতই বলুক যে মিসলেনিয়াস কোশ্চেন সহজ যাই হোক, তো এখানে কিন্তু যদি যা শোনা যাচ্ছে যে শ্রদ্ধেয় যে নীলাদ্রি স্যার যা বলছেন, তো 750-এর মতো যদি ভ্যাকেন্সি হয়, তো সেক্ষেত্রে 10 গুণ যদি পাশ করানো হয়, অর্থাৎ 7500 জন, 7500 জনকে পাশ করাতে হবে। তো 7500 জনকে পাস করানোর জন্য কিন্তু কাট অফ কমবে। আর তোমরা আরও একটা জানো যে রিভাইজড অ্যান্সার কির পর প্রায় 6 নম্বরের মতো সবার মোটামুটি কম বেশি বেড়েছে। তো সেদিক দিয়ে যদি দেখা যায়, তো কাট অফ কিন্তু এরমই থাকবে বলে আমার মনে হয়। কারণ
যেহেতু এখানে 100 মানে 4000-এর মতো পাস করানোর পরেও তো 130-এর বেশি কাট অফ যায়নি, তো এখানে যেহেতু 7500, সোজা বাংলা কথা এটা, যে যেখানে যেহেতু 7500, তো সেক্ষেত্রে কাট অফ 125 থেকে 130-এর মতো যাবে জেনারেল বলে আমার মনে হয়। এছাড়া যদি দেখি ক্লার্কশিপে জানো তোমরা কিছু কিছু সেটের কোশ্চেন কঠিন হয়েছে, এবং থার্ড শিফট ফোর্থ শিফটে তোমার জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন রীতিমতো কঠিন এসছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এখানেও যা ভ্যাকেন্সির আপডেট পাওয়া যাচ্ছে প্রায় 8000-এর মতো ভ্যাকেন্সি, তো সেক্ষেত্রে 8000 জনকে যদি চাকরি দিতে হয় তো পিএসসিকে পাস করাতে হবে 80,000 জনকে পাস করানোর জন্য মোটামুটি কাট অফ কিন্তু 45 থেকে 50-এর মতো যাবে। তো এই হলো আমার মতামত। তো এরপরে যদি আমি এই নাম্বারগুলোকে মাথায় রেখে যদি বলি, তো পরীক্ষা কবে হবে, তো রিসেন্ট যে 28 তারিখ পিএসসি অভিযান ছিল, তো সেখান থেকে জানা গিয়েছে একটা মোটামুটি যে অক্টোবর নভেম্বর নাগাদ পরীক্ষা হলেও হতে পারে। তো তারপরেও যদি আমরা দেখি যে মূল পরীক্ষা ডিলে হওয়ার কারণ কি, জানো সবাই যে ওবিসি কেস চলছে, তো সেজন্য ডিলে হচ্ছে। এবার সুপ্রিম কোর্ট তোমার 3 মাসের একটা স্টে অর্ডার দিয়েছে এবং একটা লিস্ট ওদেরকে রিভাইজ করতে দিয়েছে, ওবিসির লিস্ট। তো সেই হিসেবে দেখলে আমার কেন জানি না মন বলছে যে এই 3 মাসের মধ্যেও এদের এই কাজ শেষ হবে না, এবং তারপরেও দেখবে হয়তো বলছে যে 2 মাস এক্সট্রা চাই কিংবা 3 মাস এক্সট্রা চাই। তো মোদ্দা কথা এই যে ডেট দেওয়া আছে, এখানেও কিন্তু পরীক্ষা যে হবে একদম তার কোনো 100% কোনো কনফার্মেশন নেই, তো ডিলে হবেই হবে। তো আলটিমেট তাহলে কী হলো যে 18 তারিখ পরীক্ষা হচ্ছে না, একদম কনফার্ম। এবার আর একটা ট্রেন্ড রয়েছে যে মিনিমাম 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে পরে তোমার মেন্স হয়। তো যেমন গতবারে যেমন বেশি সময় দেয়নি এরা 1 মাস, তো আমারও মনে হয় না এবছরও বেশি সময় এরা দেবে। প্রিলিমসের রেজাল্ট বেরোনোর পর মেন্স নিতে 1 থেকে 1.5 মাসের মধ্যে এরা নিয়ে নেবে। তো আমাদেরকে কিন্তু সবসময় প্রস্তুত থাকতে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত, এরপরে যদি আমরা আসি যে কি করা উচিত, তো আমি এখানে মূলত অনেকগুলি ক্যাটাগরিতে ভাগ করেছি। দেখো, প্রথম ক্যাটাগরি রয়েছে যে যারা কেবলমাত্র স্টেটের পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ এমটিএস নয়, সরি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই ধরনের স্টেটের পরীক্ষা, এছাড়া পুলিশ কনস্টেবল, এই ধরনের যারা পরীক্ষা, যারা শুধুমাত্র টার্গেট করে পড়ছো, তো তাদের ক্ষেত্রে কি করা উচিত। এবং অন্যদিকে রয়েছে যারা সেন্ট্রাল এবং স্টেটের পরীক্ষা দিচ্ছে, মূলত সেন্ট্রালটাকেই ওদের মূল ফোকাস, অর্থাৎ সিজিএল, এমটিএস, সিএইচএসএল, সিপিও, এই ধরনের যারা পরীক্ষা দিচ্ছ, তো তাদের কি করা উচিত। তো প্রথমে যদি আসি যে যারা স্টেট এবং পুলিশের এক্সাম দিচ্ছ, তো তাদের আমি বলবো যে পুলিশের পরীক্ষার প্রিলিমসের যে বিভিন্ন যে কোশ্চেন সেটগুলো হয়, তো সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করা উচিত এবং বিভিন্ন ধরনের মক টেস্ট দেওয়া উচিত। এবং তার সাথে সাথে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য কিন্তু একদমই সময় নষ্ট করা উচিত নয়, কারণ এদের এই পরীক্ষা কবে হবে তার কোনো ঠিক নেই। আর যেহেতু তোমরা জানো যে যারা স্টেট পরীক্ষা সাথে যারা মূলত যারা অ্যাসোসিয়েট রয়েছে, তো তাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে ইংরেজিটা কোনো একটু অংশে ওরা দুর্বল। তো সেক্ষেত্রে যেহেতু ইংরেজি এখানে নেই, অর্থাৎ এনটিপিসি বা গ্রুপ ডি রেলের কোনো পরীক্ষাতে যেহেতু ইংরেজি থাকছে না, তো তোমাদের একদম ঝাঁপিয়ে পড়া উচিত। তো তারা জিএসে আবার অনেকটা স্ট্রং হয়। এবং অন্যদিকে যদি আমি দেখি, আচ্ছা এক্ষেত্রে আরেকটু বলে রাখি, যারা স্টেট এবং পুলিশের এক্সাম দিচ্ছ, তো তোমরা অবশ্যই এনটিপিসি এবং গ্রুপ ডিকে যেমন টার্গেট করবে, যেহেতু 1 মাসের মধ্যে শোনা যাচ্ছে যে 2 জুন একটা তোমার ডেট বেরিয়েছে এনটিপিসি হওয়ার, যদি সেই তারিখেও হয়, বেশি দিন কিন্তু আর বাকি নেই। তো এটা যেমন করবে, এর পাশাপাশি তোমরা কি করবে যে সারা দিনে 3 থেকে 4 ঘন্টা একটা সময় বের করবে, এবং এর মধ্য দিয়ে মিসলেনিয়াসের মেন্সের যে টপিকগুলো রয়েছে এবং ক্লার্কশিপের যে মেন্সের যে টপিক, অর্থাৎ ডেসক্রিপটিভে যদি আমরা দেখি রিপোর্ট, তারপর প্রেসি, তারপর ট্রান্সলেশন, এই ধরনের কোনো না কোনো টপিক রোজ তোমার লেখার মধ্যে, প্র্যাকটিসের মধ্যে থাকা উচিত। এবং এটাকে কিভাবে ভাগ করবে, তোমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দেবে বেঙ্গলি এবং ইংরেজির পেছনে, প্রায় অল্টারনেট ডে, হয়তো আজ বাংলা করলাম কাল ইংরেজি, এভাবে দেবে। এবং 2 থেকে 2.5 ঘন্টা দেবে তোমরা ডেসক্রিপটিভ যে জিএস পেপার রয়েছে, পেপার 3 মিসলেনিয়াসের। তো সেখানে সেখানে কিন্তু অনেক ট্রিকি টপিক রয়েছে, অনেক কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক রয়েছে, অনেক ভাস্ট ওই জায়গাটা। তো ওখানে কিন্তু তোমাদেরকে আমার মনে হয় কোশ্চেন রেডি করা উচিত। তো কীভাবে তোমরা রেডি করবে, তোমরা যদি বলো কমেন্টে, তো আমি এই নিয়ে 25-30টা একটা ঠিকঠাক টপিক তোমাদেরকে দিতে পারি, যেখান থেকে তোমরা মোটামুটি করে যদি একটা কন্টেম্পোরারি ইস্যু নিয়ে যদি বানিয়ে রাখো, ওই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে, তো তোমরা ওটাকে কাউন্টার করতে পারবে। প্রায় কিন্তু 50 নাম্বার রয়েছে, এটা কিন্তু কম নাম্বার নয়। তার মধ্যে থাকবে একটা 20 নাম্বারের কোশ্চেন যেটা তোমাদেরকে লিখতে হবে, এবং থাকবে দুটো 15 নাম্বার, অর্থাৎ 50 নাম্বারের কিন্তু তোমাদেরকে ডেসক্রিপটিভ লিখতে হবে। তো এটার মধ্যে লেখার মধ্যে যদি না প্র্যাকটিসের মধ্যে থাকো, তোমরা কোনোভাবেই কিন্তু পরীক্ষা হলে এই কোশ্চেন নামাতে পারবে না। এবং তার জন্য আমি বলবো প্রায় 2 ঘন্টা সময় বের করো। এবং টপিক ধরো, একটা যদি টপিক আমি উদাহরণ দিই যে ইন্ডিয়ার সাথে কানাডার যে রিলেশান, যে এই খালিস্তানি মুভমেন্টকে নিয়ে এই রিলেশানের কারণ কি, তো এই নিয়ে যদি কোনো কোশ্চেন আসে, যদি তোমরা টপিকটা সম্বন্ধে না পড়ে যাও, তো কোনোভাবেই তোমরা
পরীক্ষা হলে বসে নামাতে পারবে না। এই রকম যদি তোমাদের টপিক দরকার হয় তো তোমরা কমেন্ট করে জানাও, আমি 25-30টা একটা ঠিকঠাক টপিকের একটা লিস্ট তোমাদেরকে দিতে পারি, যেখান থেকে মোটামুটি করলে যদি ওই কোশ্চেন যদি নাও আসে তো ওই রিলেটেড কোশ্চেন আসলে তোমরা ঠিকঠাকভাবে লিখতে পারবে। আচ্ছা, এটা হলো যারা পুলিশ এবং স্টেটের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। এবার আসি যারা সেন্ট্রাল এবং স্টেটের পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট মূলত সিজিএল সিএইচএসএল এই ধরনের পরীক্ষা নিয়ে যারা ব্যস্ত আছো, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের তো ওগুলো যেহেতু পরীক্ষা ভালো হয়েছে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, অর্থাৎ এই পরীক্ষা নিতে নিতেই তোমরা ওটাতেও কোয়ালিফাই করবে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে, তো তোমরাও আমি বলবো হয়তো অনেকের প্র্যাকটিস নেই ডেসক্রিপটিভ লেখা, কারণ তোমরা যেহেতু ডব্লিউবিসিএস এর সাথে অতটা যুক্ত নও, তো তোমরাও কিন্তু 3 থেকে 4 ঘন্টার মতো পার ডে সময় বের করো এবং এই লেখার প্র্যাকটিসের মধ্যে আসো। ওই একইভাবে যেমন বললাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দাও বাংলা ইংরেজিকে, অল্টারনেট ডেতে একদিন বাংলা লিখলে একদিন ইংরেজি লিখলে, একটা টপিক লেখো, ধরো একটা ট্রান্সলেশন লিখলে কোনো দিন হয়তো রিপোর্ট লিখলে, এইরকম লেখার প্র্যাকটিসের মধ্যে থাকো। এবং অবশ্যই তোমরা ঘড়ি ধরে লিখবে। যদি তোমরা ক্লার্কশিপ পরীক্ষা দাও তো ক্লার্কশিপে তোমার জানো যে 6টা টপিক লিখতে হয় আমাদেরকে, 1 ঘন্টার মধ্যে 6টা টপিক, এটা কিন্তু খুবই একটা হেক্টিক কাজ। তো 10 মিনিট একটু ঘড়ি ধরবে এবং ওই 10 মিনিটের মধ্যে যাতে লেখাটা হয় সেটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এবং তোমরা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বের করো ডেসক্রিপটিভ জিএসের জন্য, ওই পেপার 3 যেমন বললাম মিসলেনিয়াসের, যে তোমাদেরকে ওখানেও কিন্তু তোমাদেরকে করতে হবে। এছাড়া এবং তোমরা তো যেহেতু এই পরীক্ষা কবে হবে এর কোনো যেমন ঠিক নেই, সেই জন্য আমরা বলবো যেহেতু তোমরা ম্যাথ এবং ইংরেজিতে তোমাদেরকে স্ট্রং থাকতেই হবে, যেহেতু তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের সিজিএল বা এই ধরনের যা পরীক্ষা হয় একটাও কিন্তু পরীক্ষা ছাড়া যাবে না। এমটিএস সিএইচএসএল সিপিও যা পরীক্ষা হয় তোমাদেরকে বসতে হবে। এবং তার থেকে সবথেকে বড় চান্স রয়েছে এনটিপিসি এবং গ্রুপ ডি, এই দুটো পরীক্ষার জন্যও কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নাও। বেশি দিন আর বাকি নেই এনটিপিসিতে জানো যে তোমরা সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিউটার এই টপিক এবং জিএস পোর্শন এই টপিকগুলো থেকে অনেক বেশি ওয়েটেজ রয়েছে। এবং তাছাড়া তোমার রিজনিং, ম্যাথ এগুলো তো দেখতেই হবে। তো এই নিয়ে তোমরা কিন্তু মানে যেমন এটার উপর একটু বেশি গুরুত্ব দাও, কারণ এই স্টেটের পরীক্ষা কবে হবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। এবং এগুলোর সাথে সাথে ওই স্টেটের জন্য তোমরা 1.5 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা অ্যালট করো, যেখান থেকে তোমরা মানে ওই লেখার প্র্যাকটিসের মধ্যে থাকো এবং তার সাথে এই ধরনের যে সেন্ট্রালের যে পরীক্ষাগুলো রয়েছে এর জন্য রীতিমতো তোমরা মক দিতে থাকো। আশা করি তোমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপরে আসি, যদি কেউ কোনো একটা পরীক্ষার জন্য অ্যাপিয়ার হয়েছো, ধরি কেউ হয়তো শুধু মিসলেনিয়াস দিয়েছো বা শুধু ক্লার্কশিপ দিয়েছো, তো তাদের কি করা উচিত? তো আমার মনে হয় যদি কেউ একটা পরীক্ষা দিয়ে থাকো তো শুধুমাত্র সেটার প্রতি ফোকাস করো। যদি ধরো কেউ ক্লার্কশিপ দিয়েছো তো তাকে আর মিসলেনিয়াসের বার্ডেন নেওয়ার দরকার নেই, জিএসের পেপার রেডি করতেই হবে না, কারণ তুমি তো মিসলেনিয়াস দাওনি। এবং তার সাথে বেশি ইম্পর্টেন্ট বলবো ম্যাথ, ইংলিশ এই ধরনের টপিকগুলোকে ভালো করে দাও। এবং সিজিএল, এমটিএস, সিএইচএসএল, সিপিও এই ধরনের পরীক্ষা কিন্তু ছাড়বে না। এছাড়া এনটিপিসি এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষাও কিন্তু সামনে আসতে চলেছে এবং এই ধরনের পরীক্ষাগুলো ডিলে হবে না, যেটা আমরা দেখছি পশ্চিমবঙ্গের পরীক্ষার ক্ষেত্রে খুবই ডিলে হচ্ছে। কিন্তু এই সেন্ট্রাল গভর্নমেন্টের দেখো না, যারা 2000 এর আগের বছর যারা সিজিএল দিল তাদের অনেকেরই জয়েনিং হয়ে গেছে। তো দেরি হয় না এই পরীক্ষাগুলোতে। তো সেই জন্য আমি বলবো এই ধরনের পরীক্ষার প্রিপারেশান নিতে থাকো এবং তার সাথে রোজ 1.5 থেকে 2 ঘন্টা সময় বের করে ডেসক্রিপটিভ লেখার মধ্যে থাকো। এবং যদি কেউ মিসলেনিয়াসের প্রিপারেশান নাও, ঠিক যেমনটা বললাম জিএস এবং এখানে যেমন বলেছি যে জিএস এবং ইংরেজির জন্য প্রিপারেশান তার সাথে সাথে নিতে থাকো। এরপরে আসি যারা ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ কেউ হয়তো টার্গেট করছো ডব্লিউবিসি 2024 বা মিসলেনিয়াস 2024 যেগুলো টেন্টেটিভ বেরিয়েছে, তারপরে ক্লার্কশিপ 24, এই ধরনের পরীক্ষা যারা প্রিপারেশান নিচ্ছ এদের কিন্তু কোনো খুবই আনসার্টেন। ভাবো যেখানে 2023-এরই মেন্স হলো না, তো 24 তো দেরি হবেই স্বাভাবিক। তো সেই দিক থেকে দেখলে মানে এখানে যারা রয়েছে তারা ম্যাথ, ইংরেজি কিন্তু ভালো করে করতে থাকো, কারণ এবং করার মাধ্যমে তোমরা এই সিজিএল, সিজিএসএল এই ধরনের পরীক্ষাগুলো দিতে থাকো, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমাদের হাতে অপশান খুবই কম। একদিকে যদি স্টেট যদি পরীক্ষা না নেয় তো কিছু করার নেই, আর ওদিকে সেন্ট্রালের পরীক্ষা পাস করতে হবে, এছাড়া আর কোনো চাকরি পাওয়ার কোনো রাস্তাই নেই। এবার স্টেট এক্সামে দেখো, তোমরা যদি সেন্ট্রালের পরীক্ষাগুলো নিতে যাও দেখবে, খোঁজ নিয়ে দেখবে তোমরা দাদা দিদিদের কাছ থেকে যে কেউ হয়তো সিজিএলের জন্য প্রিপারেশান নিচ্ছে, কিন্তু তার দেখো যে তোমার মিসলেনিয়াসে হয়তো 150-এর উপর মার্কস চলে এসছে। তো স্টেট এক্সামের প্রিপারেশান কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। তো যেহেতু তোমরা মানে এইগুলো যদি ভালো করে নিতে থাকো তো ওটার জন্য আর এক্সট্রা করে হেডেক নেওয়ার কোনো জায়গা নেই। এরপরে আসছি যে যদি কেউ ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে, যে ম্যাথে হয়তো তোমরা একটু নিজেকে উইক বলে মনে করছো বা ইংরেজিতে, তো তাদের জন্য যে স্টেটের পরীক্ষাগুলো রয়েছে এবং পুলিশের এক্সামের জন্য যেটা 2 বছর ধরে হচ্ছে না, আশা করি হবে। তো যখন হবে হবে, এবং তার সাথে তোমরা এই এনটিপিসিটাকে ছেড়ো না, কারণ এনটিপিসির মধ্যে ইংরেজি নেই। তাই এনটিপিসি, গ্রুপ ডি এই দুটোর জন্য কিন্তু ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো। এটা হলো ফ্রেশ ক্যান্ডিডেট। এরপরে আসি যেটা আমি শেষে বলেছিলাম, যে তোমাদের যদি ডেসক্রিপটিভের যদি কোনো টপিক দরকার হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, যে আমি কিছু ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং ডেসক্রিপটিভ জিএস
সে যদি ইম্পর্ট্যান্ট যা টপিকগুলো রয়েছে আমি মোটামুটি একটা লিস্ট বানিয়ে পিডিএফের আকারে দিয়ে দেবো, এবং তার জন্য তোমরা টেলিগ্রাম যে আমার যে চ্যানেলের যে লিঙ্ক রয়েছে এই টেলিগ্রামে তোমরা যোগ হয়ে যাও। আমি ওখানে কিন্তু পিডিএফ আকারে পোস্ট করবো বা একটা ভিডিও নিয়ে আসবো যদি তোমরা বলো। এবং এনটিপিসির সোর্স অর্থাৎ এনটিপিসির যেই তোমার রিজনিংয়ের বেস্ট সোর্স কী হতে পারে, তো এটা নিয়ে যদি তোমরা চাও যে আমি একটা ভিডিও বানাই, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এতদূর যখন ভিডিওটা দেখেছো অবশ্যই ভালো লেগেছে, তো অবশ্যই তোমরা লাইক করতে ভুলো না, এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো টাটা, অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার এক্সাম। বাই।